তুষারের কাছে আসতে চাই। বেশ কিছু অনৈক্যের কথা আপনি বলছিলেন, তিনিও বলছিলেন। এই অনৈক্য কি আসলে বড় বাধা হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত, নাকি আসলে মিলমিশ কিছু একটা হবে? না, এখানে মোটা দাগে ঐক্য আছে। তো সবাই নির্বাচন চায় এবং নির্বাচনী শক্তি পরীক্ষাটা হওয়া উচিত। যেসব দল অথবা যে দল বেশি ভোট পাবেন তারা সরকার গঠন করবেন, অন্যরা কাছাকাছি থাকলে তারাও তো একটা বৃহৎ ভূমিকা পালন করবেন সংসদকে কার্যকর করার জন্য। একটা কার্যকর সংসদ তৈরি করতে না পারলে তো গণতন্ত্র সুসংহত হবে না। ফলে এই দলগুলিকে একটা সুসংহত এবং চমৎকার গণতন্ত্র উপহার দিতে হবে, এবং সেটা যদি তারা করতে না পারেন তাহলে তো আপনি যতই আইনি ভিত্তি দেন, জুলাই সনদ ব্যর্থ হয়ে যাবে, জুলাইয়ের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। যে গণতন্ত্র এনে জুলাই সনদ বাস্তবায়ন করেও দেশের কোনো উন্নতি হচ্ছে না, তাহলে তাদের তো আসলে ঐক্যটা আছে, তারা তো মোটা দাগে ঐক্যবদ্ধ। কিন্তু দেখেন, আবারও সেই স্ববিরোধী যুক্তি। ঐকমত্য কমিশনে অনেকগুলি দল গিয়েছে, ধরে নেন 28টা 30টা। কয়টা দল গিয়েছিল ভাই ঐকমত্য কমিশনে? ভাইজান, কয়টা দল গিয়েছিল ওখানে? তো 34টা দলের। আচ্ছা, ধরেন 34টা দল গিয়েছে, 30টা দল রেগুলার গেছে, বা ধরেন যে কয়টা দলই গিয়েছে। ভাই বলছেন যে ওইখানে সংখ্যাগরিষ্ঠের মত যদি একদিকে থাকে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিবে, তাইলে হাতের ভোটে মানে বিএনপি হেরে গেছে। কারণ বিএনপি তো একটা দল, বা বিএনপি সবাই মিলে 8টা দল 10টা দল, বাকি দল হ্যাঁ বলেছে, বিএনপি অন্যরা না বলেছে। তাহলে যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ বলেছে, এটা কিন্তু হাতের ভোটে, মানে আসনের ভোটে, আসনের পিয়ার। কিন্তু আবার যখন ওনারা পিয়ারে আসেন তখন বলেন না, ভোটের পার্সেন্টেজের পিয়ার। তো বিএনপি যখন একটা হাত তুলে, এটা মানে কিন্তু 25% ভোট, আর বাকি যারা 29টা হাত তুলেছে সবাই মিলেও তো 25% না, আরো 20% কিন্তু বাইরে রেখেছেন। আওয়ামী লীগের ভোটাররা কই এখানে আছে? তাহলে বিএনপি যখন হাত তুলেছে, এখানে বলেছে কনসেন্ট দেয় নাই, ওনারা তখন কিন্তু বিএনপির ভোটের পার্সেন্টেজ হিসাব করেন না, তখন হিসাব করেন একটা হাত উঠেছে। ঐকমত্য কমিশনের বেলায় তখন আসনের ভোট, আর সংসদে গেলে তখন কিন্তু পার্সেন্টেজের ভোট। ওনার এক এক জায়গায় এক এক রকম ভাবে ভোট চান। যদি হয় তাহলে ওইখানে পার্সেন্টেজটা হিসাব করেন। বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়া মানে একটা বিরাট নোট অফ ডিসেন্ট এটা, কারণ তারা একটা বৃহৎ দল, এবং বাংলাদেশে 2টা বৃহৎ দলের একটা তারা ছিল, এখন তারাই বৃহৎ দল, কারণ আরেকটা দল নিষিদ্ধ এবং বা স্থগিত। এবং একটা বিরাট সংখ্যক দলকে তো তারা আলোচনা আসতেই দেন নাই। এই আলোচনা আসতে দেন নাই কেন? কারণ তারা স্বৈরাচার ছিল, দোসর ছিল, তাদের অনেক আপত্তি আছে। তো এই আপত্তি রেখে যাদেরকে বাইরে রেখেছেন তাদের হাতটা গুনেছেন। এই গণভোটের সময় সেই হাতগুলোকে বাইরে রাখতে পারবেন? সামনে যে গণভোটটা হবে তখন কি আপনি একজনকে আটকাতে পারবেন ভোটের সময়, যে আপনি আইসেন না, আপনি দোসরের সাথে ছিলেন, আপনি দোসরের ভোটার, আপনি দোসরের এলাকার ভোটার, গোপালগঞ্জে ভোট হবে না? এটা পারবেন? তা তো পারবেন না। তাহলে আলটিমেটলি আপনি গণভোটে সবার মত নিচ্ছেন, কিন্তু ঐকমত্য কমিশনে তো সবাইকে ডাকেন নাই। এইটাও কিন্তু একটা বিরোধিতা। কিন্তু এগুলা নিয়ে সবাই ইগনোর করে গিয়েছে কেন? ওই একটা কারণে, নির্বাচন চায়, গণতন্ত্র চায়, একটা শান্তি স্থিতি চায়। যে শান্তি এবং স্থিতি দিতে তো সত্যিকার অর্থেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। তারা নিজেদের ব্যর্থতার যদি কখনো একটা হিসাব করেন, আমি মনে করি যে তখনই কেবল এই অন্তর্বর্তী সরকার একটা চমৎকার সরকার হিসেবে আমাদের সামনে উঠে আসবেন। এই কারণে যে বাংলাদেশে কোনো সরকার তার ব্যর্থতা স্বীকার করে না। বাংলাদেশের সব সরকার সফল, সব দল সফল, সব দলের সব চিন্তা ঠিক, সব দলের সব নেতা সৎ মানুষ, কিন্তু তারপরও চুরি হয়। এবং তারপরে আরেকটা স্ববিরোধী যুক্তি বলি, ভোট কেন নির্বাচনের দিন করলে টাকা বাঁচবে? শেখ হাসিনা তো অনেক টাকা লুট করে নিয়ে গেছে, দেশে তো অনেক টাকা চাঁদাবাজি হয়, অতএব আরো কিছু বেশি খরচ করে ফেললে কি অসুবিধা হয়? মানে আপনার ঘরে চুরি হয়েছে, চুরি হওয়ার পর আপনি আলমারিতে দেখলেন যে 500 টাকা আছে, আপনি এটা বাইরে নিয়ে ছিটাই দিলেন, যে ঠিক আছে সব চুরি হয়ে গিয়ে মাত্র 500 আছে, এটা আমি আগেই ছিটাই দিই। বরং শেখ হাসিনা এবং তার অনুচররা যদি টাকা লুট করে নিয়ে গিয়ে থাকে, তাহলে এই সরকারের কাজ তো হচ্ছে টাকা বাঁচানো, যাতে করে এই সমস্যা থেকে কৃচ্ছতা সাধন হোক অথবা এফিসিয়েন্টলি খরচ করে হোক, আমরা যেন টাকা সংকুলান করতে পারি। এই কারণে তো প্রশ্ন উঠেছে কে কত বেতন নিয়েছে এই বিভিন্ন কমিশনে, প্রশ্ন উঠেছে কে কয় টাকার নাস্তা খেয়েছে, কেন উঠেছে? আর চাঁদাবাজি হয় এই কারণে কি আমরা টাকা অপচয় করতে পারি? চাঁদাবাজি ঠেকান, চাঁদাবাজি হইতেছে অতএব আমিও কিছু টাকা ছিটাই দিব, এটা তো যুক্তি হতে পারে না, এটা সঠিক যুক্তি না। জি। আর আবারও যদি আপনি ভোটের জায়গা যান, আমি শুধু এতটুকুই বলবো যে মানুষের দরকার হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট, যেটা নিয়ে নির্বাচন কমিশন একটা অদ্ভুত মন্তব্য করেছে। আপনি এটা নিয়ে আলোচনা করবেন কিনা জানি না। আমি এটা নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে আমি রেজাউল করিম ভাইয়ের কাছে আসতে চাই।
পিআর পদ্ধতি নিয়ে আসলে জামায়াতের অবস্থান কি? না, ধন্যবাদ। আমি তুষার ভাই দুটো বিষয় বলতে চাচ্ছি। ভাই কি আওয়ামী লীগকে কি এই ভোটে চাচ্ছেন কি? না, আমি বলি নাই। আচ্ছা, কেন চাবো? কিন্তু আপনি কি ওই ভোটারদেরকে গণভোটে অংশ নিতে বাধা দিতে পারবেন? পারবেন না তো। বলে ওরা যদি এসে না মেরে দেয়, আপনি সেটা কি করে বন্ধ করবেন? না, সেটাই প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই 15 বছর তারা দেশ পরিচালনা করতে গিয়ে তৃণমূল পর্যন্ত কিন্তু তারা কারাপশনের সাথে জড়িত হয়ে গেছে এবং অনেকের বিরুদ্ধেই কিন্তু বিভিন্ন ধরনের মামলা রুজু হয়েছে, বিচার কার্যক্রম অব্যাহত আছে। হ্যাঁ, অবশ্যই একজন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবে, সেটা তো স্বাভাবিক এবং সেটা করতেই পারে। কিন্তু আসলে আওয়ামী লীগের ইতিহাসে কোনোদিন গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে চলেনি, কারণ আওয়ামী লীগ নিজের দলটাকেই নিজেরা হত্যা করেছে বাকশাল কায়েম করার মাধ্যমে। পরবর্তীতে তাদের পুনর্জন্ম যদি বলেন তাহলে সেটাও কিন্তু পরবর্তীতে অন্য দলের হাতে হয়ে গেছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলে, বরং তারা বরাবরই এক নায়কতন্ত্র, সেই পথটা মাইট ইজ রাইট ওয়ান ম্যান শোয়িং এর পথটাকেই শেখ মুজিবুর রহমানও বেছে নিয়েছে এবং তার কন্যাও সেটাকেই বেছে নিয়েছে। সুতরাং আমরা মনে করি বর্তমানে আজকে যারা, এবং আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় খারাপ দিক যেটি ছিল সেটি হচ্ছে দুর্নীতি এবং দুঃশাসন আর আধিপত্যবাদী শক্তির সাথে থেকে তারা আমাদের রাষ্ট্রের সকল অধিকারগুলোকে, জনগণের অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে। সুতরাং ইনসাইড ইন আওয়ার পলিটিক্স আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর হবে। আমরা মনে করি এখনো আমরা যারা আছি তারা সেই রাজনীতি করবে, কোন আধিপত্যবাদী শক্তি অথবা অন্য কোনো দেশের ব্লেসিং নিয়ে জনগণের উপরে তাদের শাসন ক্ষমতা। আমার প্রশ্ন ছিল আসলে পিআর নিয়ে আসলে জামায়াতের অবস্থান না, আমরা তো বলেছি প্রথম কথা হচ্ছে আমাদের যতগুলো বক্তব্য আমরা যুক্তি দিয়ে কিন্তু পেশ করেছি। আমরা পিআর কেন চাই, পৃথিবীর অন্য জায়গায় পিআর হওয়ার কারণে কি কি লাভ হয়, আমরা সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছি। সেই পিআরটা কিভাবে হবে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ দিক আছে। আসনের ভিত্তিতে নাকি ভোটে? প্রথম কথা হচ্ছে যে পিআর যখন এই শব্দটাই আমরা বলেছি তখন সবচেয়ে বেশি এটাকে তুলে ফেলে দেওয়া হয়েছে, যেটা নেগলেক্ট করা হয়েছে, এটা তাচ্ছিল্য করা হয়েছে, যেটা কেয়ারটেকার সরকারের সময় বিএনপিও করেছিল। কিন্তু এখন সেই পিআর পদ্ধতি উচ্চ কক্ষে কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে গেছে। তার মানে হলো পিআর বিএনপি বুঝে না বলছিল না, খুব ভালো করেই বুঝেন এবং সেটি আলোচনা হয়ে উচ্চ কক্ষে এসেছে। নিম্ন কক্ষে আসে নাই। আমরা জনগণের সেই দাবি নিয়ে আমরা আছি, এবার না হোক হয়তো পরে হবে, কিন্তু পিআর আমরা বুঝি না এটা নতুন একটা জিনিস, এটা কিভাবে হবে, এটা খায় না ঘুমায়। সেই জায়গা থেকে তো জামাত ইসলামের দাবি, আমাদের দাবি একটি অংশ তো অবশ্যই পূরণ হয়েছে, কারণ উচ্চ কক্ষে পিআর আমাদের যে দাবি ছিল সেটি হয়তো পূরণ হতে যাচ্ছে। জি, আমি শেষ করব তুষার ভাইকে দিয়ে, কিন্তু যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। খেলার ধরন কেমন হবে আসলে তাহলে? এখন আমি আপনাদেরকে এই উত্তরটা দেওয়ার আগে 1/11 একটা সরকার হয়েছিল না, সেটার কথা মনে করে দেয়। তারাও কিন্তু 2 বছর থেকে গিয়েছিল। তাতে করে কি হয়েছিল? তাতে করে কি সংবিধান বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল, নির্বাচন আর করা যায় নাই, এরকম অবস্থা তৈরি হয়েছিল? নির্বাচন যে কোনো সময় সংবিধানের আলোকে করা যায়, এটাকে বৈধতা দিতে হয়। ফলে নির্বাচন টাইমলি হয় নাই বলে মেয়াদ বেড়ে 29-এ যাবে, এটা কোনো যৌক্তিকতা নাই। আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ কত খারাপ কত ভালো এইটার বিবেচনা তো জাতি করেছে। তারাও নিজেদের প্রতি তাদের যে আচরণ সেটা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তাদের নৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল ছিল বলেই তাদেরকে এরকম একটা পরিণতি বহন করতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের খারাপত্ব দিয়ে তো আমরা নিজেরা আমাদের ভুল জায়েজ করতে পারি না, বরং আওয়ামী লীগের ভুল যা সেইটাকে সঠিক করার মধ্যে দিয়ে আমরা নিজেদের শ্রেষ্ঠত্বটাকে প্রমাণ করব যে আমরা তাদের চেয়ে ভালো। এখন আওয়ামী লীগ কিন্তু কোনো রেফারেন্স কেস না। আওয়ামী লীগ হচ্ছে ওই জায়গাতেই রেফারেন্স যে গণতন্ত্রহীন শাসক, স্বৈরাচার একটি গণতান্ত্রিক দল অগণতান্ত্রিক শাসনে চলে গেলে কিভাবে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এগুলা নিয়ে সামনে বহু আলাপ হবে। কিন্তু নির্বাচন কমিশন কি বলেছে দেখেন, বলেছে রাজনৈতিক দল নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়। নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় মানে কি? ওনার শপথই হচ্ছে উনি নিরপেক্ষ রেফারি। উনি চায় আর না চায় কি? না চাইলে তো এটা ছেড়ে দিতে হবে। আর খেলা হলে ফাউল তো হয় না, খেলা হলে ফাউল হলে ওনারা ব্যবস্থা নিবে, রেফারির কাজ সেটা।
নির্বাচনী যেসব ফাউল আছে, অর্থাৎ নির্বাচনী বিধিমালা আচরণ লঙ্ঘন, লঙ্ঘন সেগুলি হলে পরে তারা ব্যবস্থা নেবেন। অতীতে আমরা নির্বাচন কমিশনকে দেখেছি তারা সেই ব্যবস্থা নেওয়ার একটা ভান করেছেন, তারপরে সেটা নিতে পারেন নাই। আজকে তিনি বলেছেন যে সারা ঢাকা শহরের পোস্টারে ছেয়ে গেছে, সেটা বলছেন যে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে, ওনারা আদেশ জারি করুক, সরকারকে বলুক এই পোস্টার সরিয়ে নেওয়ার জন্য, নির্দেশ দেওয়ার জন্য ওনারা সরকারকে বলুক এই পোস্টারগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। এবং শুধু তাই না, তারা বলুক যে এই ধরনের আচরণ বিধি যারা এরই মধ্যে লঙ্ঘন করেছেন তারা প্রার্থিতা নিয়ে আসলে তাদের প্রার্থিতা গ্রহণ করা হবে না আচরণ বিধি লঙ্ঘনের দায়। সেটা না বলে এসব হুমকি ধামকি দেওয়ার কি আছে, তাই না? এইসব হুমকি দামকি দেওয়া তো হচ্ছে আজকে ওরকম বলা আর কি, আমি কিন্তু ভালো রেফারি। তারপর আপনি দেখেছেন তো ক্রিকেটে কি হয়, ইন্ডিয়ার সাথে খেলা হইলে সব আম্পায়ার ইন্ডিয়ার দিকে থাকে, তো এইটা বললে তো হবে না। তারপরে হচ্ছে খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে। খেলোয়াড়রা সহযোগিতা না করলেই তো বরং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণিত হবে, তাই না? খেলোয়াড়রা কোনো ফাউল করে না, তাহলে রেফারির কাজ কি? উনি চুপচাপ মাঠের মাঝখানে বসে বসে এদিক ওদিক তাকায় বাঁশি দিলেই তো হয়। খেলোয়াড়রা রেফারিকে সহযোগিতা করে না প্রত্যেকটা ফাউলের মধ্যে দিয়ে, অফসাইড, থ্রো ইন, এগুলোই তো হচ্ছে খেলার নিয়ম ভাঙা, এবং সেইখানে রেফারিকে এগিয়ে এসে বাঁশি বাজাইতে হয়। তো খেলোয়াড়দের সহযোগিতার জন্য উনি কেন বসে থাকবে? উনি খেলাকে সহযোগিতা করবে তার নিরপেক্ষতা দিয়ে। এবং উনি বলেছে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারায়। খেলোয়াড়কে কি করলো তা দিয়ে হয় না। আমি আপনাকে কতগুলো বিষয় বলি। নির্বাচন কমিশনের পোস্টার এবং ব্যানারের সাইজ নির্দিষ্ট করা আছে। আমি আজকে 21 টিভির দিকে আসতে আসতে হাতিমার্কা নামে একজনের ব্যানার দেখেছি, বিরাট, এবং সেটা সম্পূর্ণভাবে আমরাও দেখছি, সবার আচরণবিধির লঙ্ঘন। সবার চোখেই পড়ছে। বিশাল শব্দ করে মিছিল হচ্ছে, শব্দ উৎপাত তৈরি করা হচ্ছে। এই পরিবেশ উপদেষ্টা একবার ঢাকা শহরের হর্ন, বাংলাদেশের হর্ন বন্ধ করে দিতে চেয়েছিলেন, আর এখন যে কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরাট শব্দ করে, যে 60 ডেসিবেলের উপরে শব্দ করে অদ্ভুত অদ্ভুত সুরে, হিন্দি গানের সুরে প্রচারণা হচ্ছে। এমনিতে না ইন্ডিয়া ভালো না, কিন্তু হিন্দি গানের সুরে নির্বাচনী প্রচার করলে সেটা ভালো লাগে। এখন কেন পরিবেশ উপদেষ্টা বলছেন না যে ঢাকা শহরের শব্দ দূষণ হচ্ছে? এখন তো বলার টাইম যে এই শব্দ দূষণ করা যাবে না নির্বাচনের এই এই কি বলে প্রচারণার মধ্যে। তারপরে তারা একটা অদ্ভুত কথা বলেছেন, প্রার্থী প্রতি 10 টাকা। এখন আমার একটা মজার জিনিস বলেন, মানে প্রার্থী প্রতি না, ভোটার প্রতি 10 টাকা খরচ করা যাবে। এখন ধরেন আমার আসনে 4 লাখ ভোটার, ওনার আসনে 3 লাখ, আরেকটা আসনে মনে করেন 2 লাখ, তাহলে ওনার হবে 20 লাখ, আর আমার হবে 4 লাখ হলে 40 লাখ, আরেকজনের তো 3 লাখ হলে 30 লাখ। তাহলে আসন অনুযায়ী ভোটারের সংখ্যা অনুযায়ী টাকা কমবে আর বাড়বে, কিন্তু ভোটারের সংখ্যা অনুযায়ী টাকা কমলে আর বাড়লে কি মাইকের ভাড়া কমে, রিক্সার ভাড়া কমে? আপনার ভোটার কম, সেই জন্য কি পোস্টারের সাইজ ছোট হয়ে যায়? প্লেটের দাম, যারা প্রিন্টিং প্রেসে যান তারা জানেন, প্লেটের দাম কমে যায়। আপনি বরং কম পোস্টার ছাপাইলে পার পোস্টারে বেশি পয়সা খরচ হয়। আমি যদি চিন্তা করি যে আমার 3 লাখ ভোটার পোস্টার কম ছাপাবো, তাইলে আমার পার পোস্টারে কস্ট বাড়বে। বরং 4 লাখ ভোটারের জন্য যদি পোস্টার বেশি ছাপি, তাহলে আমার পার পোস্টারে টাকা কমে। এই সব উদ্ভট হিসাব তারা করেন, এবং তারপরে মিথ্যা হলফনামার উপরে এই নির্বাচন কমিশন সবাইকে মনোনয়ন দেয়, এবং মনোনয়ন যারা পান তারা মিথ্যা ঘোষণা দেন যে আমি টাকা খরচ করি নাই, কিন্তু তারা টাকা খরচ করেন। তারা শুধু যেই পরিমাণ মোটরসাইকেলের পিছনে টাকা খরচ করেন, আমি নিজে গত সরকারের সময় কাছে থেকে নির্বাচন দেখেছি। আমি শুধু দেখতে গিয়েছিলাম কেমনে চুরি করে। এবং সেইখানে আমি আপনাকে বলি, মোটরসাইকেলের টাকা কেমনে দেয় জানেন? মোটরসাইকেলের টাকা দেয় তেল সহ, মোটরসাইকেলের একটা ভাড়া আছে, পিছনে একজন থাকলে আবার তার জন্য পয়সা আছে, আবার প্যাকেট বিরিয়ানির হিসাব আছে। একা মোটরসাইকেল নিয়ে গেলে একটা বিরিয়ানি, সাথে পিছনে থাকলে 2টা বিরিয়ানি। এই প্রশ্নটি আমি সব নির্বাচনের আগে আমি করি, যে আসলে তথ্য সেটি সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে, সেটি যাচ করে কিভাবে নির্বাচন কমিশন কি শুধু মোটরসাইকেল বন্ধ করতে পারবে? যে কোনো নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল ব্যবহার করা যাবে না? পারবে না, কারণ তখন প্রার্থীরা এসে বলবে গ্রামে গঞ্জে তো আমার মোটরসাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই। তাহলে ওনার আরেকটা কাজ বন্ধ করুক, বলুক কোনো প্রাডো গাড়ি, বড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। 1500 সিসির বেশি গাড়ি নিয়ে কেউ কোনো প্রার্থী এলাকায় যেতে পারবে না। কোনো প্রার্থী তার সবচেয়ে দামি গাড়িটা ছাড়া নির্বাচনে যাবে? যাদের পয়সা ছিল না 1 বছর আগে, তারাও দামি গাড়ি সংগ্রহ করেছে। কেন? কারণ তারা নির্বাচনে দামি গাড়ি নিয়ে শো অফ করতে চায় যে আমিও তাদের মতো, আমিও হয়েছি। এটা বন্ধ করতে পারবে? খরচ কমানোর আসল জায়গাতে হাত না দিয়ে তারা এইসব বলে 10 টাকা, 5 টাকা। 10 টাকা কি পার ভোটারের প্রতি খরচ? এটা সম্ভব? 40 লাখ টাকা দিয়ে নির্বাচন করা সম্ভব? 50 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে সম্ভব?
একদিন একটা সিঙ্গারা খাওয়া থেকে আমাকে এনসিপির একজন বড় নেতা বলেছেন যে 10 কোটি টাকার নিচে নির্বাচন করা যায় না। আমরা ধরে নিচ্ছি এনসিপি সবচেয়ে কম খরচ করবে, কারণ তারা তো দরিদ্র দল, যদিও এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তাদেরই একজন যদি আমাকে বলেন যে 10 কোটির নিচে নির্বাচন হয় না, তাহলে বড় বড় দলগুলি কত খরচ করবে বলে আপনাদের